স্বাগত স্টার নিউজ লাইভে, সাথে আছি রঞ্জু ইফতেখার। এই সংবাদে আপনারা জানতে পারবেন যে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো কী কী আছে, আমাদের সহকর্মীদের মাধ্যমে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়া দিনের গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো আছে সেগুলোও কিন্তু আমরা সরাসরি লাইভের সাথে আপনাদেরকে সংযুক্ত করব। দর্শক, আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকেই কিন্তু পুশিনের চেষ্টা চলছে বাংলাদেশে, এবং বিএসএফের পুশিন চেষ্টা ঘিরে থামছে না সীমান্ত উত্তেজনা। সীমান্ত সুরক্ষায় টহল ও নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সীমান্ত এলাকায় কিন্তু পুশিনের জন্য বসিয়ে রাখা হয়েছে বিভিন্ন জনকে। এছাড়া যে পশ্চিমবঙ্গ এলাকায় কিন্তু হোল্ডিং সেন্টার নির্মাণ করা হয়েছে, সেখানকার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে বেশ কয়েক হাজার মানুষ সেখানে পুশিনের অপেক্ষা, পুশ ইন নয় তো, তারা বলছেন যে যাদের কাগজপত্র নেই তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তো সেই অপেক্ষায় সেখানে বসিয়ে রাখা হয়েছে। মূলত শুভেন্দু অধিকারী যখন ক্ষমতায় আসে তারপর থেকেই এই বিষয়টাতে তিনি সোচ্চার ছিলেন, তার নির্বাচনী এজেন্ডাও ছিল এরকম, এবং তিনি ক্ষমতা গ্রহণের কিছুদিন পরেই কিন্তু এই সিদ্ধান্তটা কার্যকরের চেষ্টা করেছেন, এবং তিনি একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে ৮,০০০-এর মতো বাংলাদেশে পাঠানো হয়েছে, এবং তারা বলছেন বা তার বক্তব্য ছিল যে ৮,০০০ বাংলাদেশিকে তারা এর মধ্যে ৮,০০০ এর বেশি কিছু মানুষ বাংলাদেশে তারা পাঠাতে পেরেছেন। কয়েক হাজার এখনও অপেক্ষায় রয়েছে, সীমান্ত এলাকায় আছে বেশ কিছু জন, এবং তাদেরকে বিএসএফের তদারকিতে, বিএসএফের কাছে তালিকা আছে, সেই তদারকির মাধ্যমে বিভিন্ন সময় সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। আর বিজিবির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এই কাজটা করে বিএসএফ মূলত রাতের একটা গুরুত্বপূর্ণ সময়, সাধারণত মধ্যরাতে তারা যেই এলাকায় এই পুশিনের চেষ্টাটা চালায় সেই এলাকার আগে থেকেই ওই এলাকার যে বাতিগুলো আছে সীমান্ত এলাকার, সেই বাতিগুলো তারা নিভিয়ে দেয়। সেই বাতিগুলো নিভিয়ে তারা পুশিনের চেষ্টা চালায় বিভিন্ন সময় বিভিন্ন এলাকায়। বাংলাদেশের যে সীমান্ত এলাকাগুলো আছে সেই সীমান্ত এলাকাগুলো থেকে যে পুশিনের চেষ্টা ব্যাহত করেছে বিজিবি। বাংলাদেশের বর্ডার গার্ড এখনও সজাগ অবস্থানে আছে। এ বিষয়ে আরেকটু জানবো, আমাদের সহকর্মী চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে যুক্ত আছেন তুষার, মাহমুদুল হাসান তুষারের কাছ থেকে জানতে চাইবো যে তুষার, চাঁপাইনবাবগঞ্জের আজকে কী পরিস্থিতি, এবং পুশিনের চেষ্টা বারবার করা হচ্ছিল, বিজিবির পক্ষ থেকেই কী অবস্থান আছে, স্থানীয়রাও যুক্ত ছিল এর আগে আমরা জানতে পেরেছি, এখন সেখানে কী অবস্থা বিরাজ করছে জানাবেন। জি, চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৮৪ কিলোমিটার এলাকা ভারতের সাথে সীমান্ত রেখা রয়েছে। এই ১৮৪ কিলোমিটার এলাকা জুড়ে এখন বর্তমানে ৩টি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে। আমরা তাদের কাছে যোগাযোগ করছিলাম, তিনারা জানাচ্ছিলেন যে বর্তমানে স্বাভাবিক অবস্থান বিরাজ করছে। তবে গতকালকে আনুমানিক রাত 12:40 ভারতের বিএসএফ কর্তৃক প্রায় 15 জনকে পুশিনের ঘটনা ঘটে নৌকাযোগে, কিন্তু তাৎক্ষণিক বিজিবি জানতে পারার পর তাদেরকে প্রতিহত করে এবং ভারতের অভ্যন্তরে পরবর্তীতে বিএসএফ তাদেরকে নিয়ে যায়। এর বাইরে গত 4 জুন এই পুশিনের মতো ঘটনা ঘটে চাঁপাইনবাবগঞ্জ গোমাস্তাপুর উপজেলায় বাঙ্গাবাড়ি সীমান্তে। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে 3টি ব্যাটালিয়নের সাথে আমরা যোগাযোগ করছিলাম। তাছাড়াও সেরকম পুশিনের মতন আমরা ঘটনা লক্ষ্য করিনি। তবে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে এবং টহল জোরদার করছে। পাশাপাশি এলাকাবাসী যখন প্রয়োজন পড়ছে বা উত্তেজনা সৃষ্টি হচ্ছে, এলাকাবাসীও বিজিবির সাথে সতর্ক অবস্থানে রয়েছে। আমরা এলাকাগুলোতে দেখেছি, সীমান্ত এলাকাগুলোতে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। যদি পুশিনের মতো কোনো ঘটনা লক্ষ্য করা হয় তাহলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানালে বিজিবি সে বিষয়ে ব্যবস্থা নেবে, এমনটি জানাচ্ছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে আনসার ভিডিপির প্রায় 33 জন সদস্যকে নিযুক্ত করা হয়েছে বিজিবিকে সহযোগিতা করার জন্য, যে বিজিবি কোনো প্রকার সমস্যার মধ্যে পড়লে সাথে সাথে তাদের সাথে টহল জোরদার করবে। এর পাশাপাশি আমরা দেখেছি এর আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তগুলো প্রায় নদী পথে বা আমবাগান হয়, এই এলাকাগুলো দিয়ে পুশিনের মতো ঘটনা ঘটে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে। পাশাপাশি প্রায় 52 কিলোমিটার এলাকা জুড়ে কাঁটাতারে কোনো বেড়া নেই। এই এলাকাগুলো দিয়ে পুশিনের মতো ঘটনা লক্ষ্য করা গিয়েছে। তবে এই এলাকাগুলোতে বিজিবির পক্ষ থেকে টহল এবং বিজিবির সদস্য বেশি মোতায়েন। তুষার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জানতে পারছিলাম যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার কী পরিস্থিতি। দর্শক, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে সীমান্ত এলাকার কী পরিস্থিতি। এদিকে রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের করা জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। এ নিয়ে হাইকোর্ট চত্বরে বিস্তারিত জানাচ্ছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আমরা সরাসরি চলে যাই সেখানে। কিছু কিছু ঘটনা, কিছু কিছু অপরাধ সমাজে এমনভাবে সংগঠিত হয় এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী এই সমস্ত অপরাধের যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি
এবং বিচারের রায় যদি কার্যকর করতে পারি তাহলে সমাজে এর একটা সুফল বয়ে আনে, অন্তত মানুষ অপরাধীরা একই ধরনের অপরাধ করা থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখে। সেই বিবেচনায় আদালতকে বলেছি, আদালত বলেছে আপনার আবেদন এবং আপনার প্রেয়ার আমরা বিবেচনায় রাখব। এবং সেই কোর্টে মামলা শুনানির জন্য আমাদের যে লিগ্যাল টিম, সেই টিম সেখানে ডিপ্লয়েড আছে এবং তারা প্রথম থেকে মামলা শুনানি করার জন্য 20 পর্যন্ত যে আসিয়া পর্যন্ত প্রত্যেকটি মামলা শুনানি করার জন্য তাদের প্রস্তুতি রয়েছে। আমাদের আজকে জানেন যে রামিসা অতি সাম্প্রতিক যে ঘটনা, রামিসা হত্যা মামলার যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি, তারা আইন অনুযায়ী তারা জেল আপিল করেছেন, অর্থাৎ কারাগারের রক্ষকের কারা তত্ত্বাবধায়কের মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তারা আপিল দায়ের করেছেন, যেটাকে আমরা জেল আপিল বলি। সেটি ভিন্ন একটি বেঞ্চে মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আলী এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলাম এই বেঞ্চে এটি আজকে তালিকাভুক্ত ছিল আজকে 35 এবং 36 নম্বর আইটেম হিসেবে। আমি 34 এবং 35 নম্বর আইটেম হিসেবে ছিল। রাষ্ট্রের পক্ষে এই মামলাতে আমি ছিলাম এবং সেখানে আদালত এই দুটি মামলা অ্যাডমিট করেছে। অ্যাডমিট বলতে জেল আপিল মঞ্জুরির আবেদনপত্র অনুমোদন করেছেন এবং আমি আদালতকেও বিনয়ের সঙ্গে বলেছি যে রামিসা হত্যা মামলার পেপার বুক তৈরি করে মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির যে প্রস্তুতি, সেটি সম্পন্ন দ্রুততর হবে যদি আজকের মধ্যেই আপনারা এই আদেশটি যদি স্বাক্ষর করে যদি সংশ্লিষ্ট সেকশনে পাঠিয়ে দেন। তা আদালত বলেছেন যে আজকেই দুপুরের মধ্যে তারা এই আদেশটি, অর্থাৎ তাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন ব্যক্তি সোহেল এবং স্বপ্না, তাদের আপিল মঞ্জুরির যে আদেশ, জেল আপিল মঞ্জুরির আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সামগ্রিকভাবে আমরা রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের দায়িত্ব এবং বর্তমান রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালনকারী সরকারও সুবিচার সুনিশ্চিত করতে চাই, প্রকৃত অপরাধীর বিচার করতে চাই এবং যাতে সমাজে কোনো মানুষ অপরাধ করে পার না পায় সেটা দেখতে চাই এবং যে কোনো রায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হোক সেটাও চাই। তো আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের অবস্থানটা আমরা দায়িত্ব পালন করে থাকি অ্যাটর্নি জেনারেল অফিস এবং আমরা আমাদের সেই দায়িত্ব পালন করছি। তাহলে কি এখনো রামিসা হত্যা মামলাতে পেপারবুকটা তৈরি হয়নি? আপনি যেটা বলছেন 2 কার্য দিবসে হয়ে যাবে। আশা করছি এই কারণে যে কারণ তারও তো একটা আইনগত অধিকার আছে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারও তো আপিল করার অধিকার আছে, তিনি তো জেল কর্তৃপক্ষের মাধ্যমে সে আপিলটি করেছেন, সুতরাং তার আপিলটা মঞ্জুর হয়েছে এবং সেই আপিলটা মৃত্যুদণ্ডের যে রেফারেন্স তার সঙ্গে একসঙ্গে শুনানি হবে। প্রত্যাশা অনুযায়ী যে 2 কার্য দিবসের কথা বলেছেন সেটা হয়নি, না সেটা হয়নি, কারণ আপনাকে এটা মনে রাখতে হবে কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির কিন্তু 7 দিন সময় আছে জেল আপিলটি করার। তো তারা সেই জেল আপিলটি 7 দিন পর্যন্ত তাদের তো সেই আইনি বাধ্যবাধকতার যে সময়, সে সময়টুকু তাদেরকে তো দিতে হবে। জেল আপিলে ওই 2 আসামি কি লিখেছেন যদি আমাদের একটু বলতেন। আসলে আমি জেল আপিলে মূল দণ্ডপ্রাপ্ত আসামি সে আপিলের গ্রাউন্ড হিসেবে বলেছে যে আমি আর্থিকভাবে অসচ্ছল, আমি অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতাম, আমি নিয়মিত ইয়াবা মাদকাসক্ত ছিলাম, আমি মাদকাসক্ত নেশাগ্রস্ত হওয়ায় কারণে পরিবারে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ইতিপূর্বে আমি কোনো অপরাধে জড়িত ছিলাম না। পত্র মামলার ভিকটিমের সাথে যে ঘটনা ঘটেছে তা মাদকাসক্ত ও নেশাগ্রস্ত অবস্থায় হয়েছে। আমার আর্থিক অভাব, পারিবারিক অশান্তি, মাদকাসক্ত ও নেশাগ্রস্ত হওয়ার কারণে ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত অবচেতনভাবে হয়েছে। কিভাবে যে ঘটনাটি ঘটেছে আমি বুঝতে পারি নাই। আমার একটিমাত্র ছেলের পড়াশুনো খরচ ও পরিবারের ভরণ পোষণ করার মতো কেউ নাই। আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই। এটা প্রকারান্তরে এই মামলা এই জেল আপিলের যে কারণ হিসেবে উল্লেখ করেছেন তার মাধ্যমে তিনি এই ঘটনা স্বীকার করেছেন ঘটনার, এবং সেক্ষেত্রে তিনি কয়েকটি এক্সটেনিয়াস ফ্যাক্টরকে উল্লেখ করেছেন। তার মধ্যে হচ্ছে তার পারিবারিক অশান্তি, তার মধ্যে উল্লেখ করেছেন তার মাদকাসক্তি, নেশাগ্রস্ততা। এগুলো আপিল করার ক্ষেত্রে অনেক সময় অনেকে পিলি নেয়, এগুলো চূড়ান্ত বিবেচনা হবে যে নিম্ন আদালত যে রায় দিয়েছেন যথোপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে সেই রায়টি দিয়েছেন কিনা। এখানে কি মানে আমরা যেটা দেখি নরমাল প্রসেসে
মানে তাড়াহুড়ো হচ্ছে কিনা, অথবা আসামিরা যখন সময় চায় যদি না দেয়, স্টেট ডিফেন্সের বিষয়গুলো আছে, যদি স্টেট ডিফেন্স পাবে কিনা, জেল আপিলে লিগাল এড থেকে কিন্তু শুরু পাবে তার দেখুন, একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তার এ ধরনের মামলাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির আইনি সহায়তা দেওয়ার অধিকার রাষ্ট্রের রয়েছে, দায়িত্ব। দর্শক, আপনারা শুনছিলেন যে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বক্তব্য রাখছিলেন রামিসা হত্যাকাণ্ডের কাণ্ড যেটা ঘটেছে সেটার মামলার বিষয়ে সোহেল রানা এবং স্বপ্না খাতুন জেল আপিল করেছেন সে বিষয়ে তিনি তার বক্তব্য উপস্থাপন করছিলেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। এবারে অন্য প্রসঙ্গ, এবারে যেতে চাই মাদারীপুরে। সেখানে যুক্ত আছেন আমাদের সহকর্মী এবং সেখানে রক্তদান কর্মসূচি এবং একটি হাসপাতালের আইসিইউ সেবা উদ্বোধনের কার্যক্রম রয়েছে। আমরা আমাদের সহকর্মীর সাথে যুক্ত হতে চাই। মাদারীপুরের সহকর্মী আমাদের সাথে যুক্ত আছেন আকাশ। আমি দেখতে পাচ্ছি যে আপনি একটি র্যালির সামনে অবস্থান করছেন এবং সেটি একটি রক্তদান কর্মসূচিকে উদ্বুদ্ধ করার একটি র্যালি। তো সেই র্যালির আর কি কার্যক্রম রয়েছে, একটু বিস্তারিত পুরো প্রক্রিয়াটা আমাদেরকে একটু জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছে মাদারীপুর জেলার রাজৌর উপজেলার টেকেরহাট বন্দরে। এই টেকেরহাট বন্দরে যে একটি নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ, তরুণদের একটি সংগঠন যারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে আসছেন। তারা কিন্তু রক্ত দিচ্ছেন দীর্ঘ 4-5 বছর যাবত, কিন্তু বিনামূল্যে তারা রক্ত দিয়ে থাকেন। তারা কিন্তু বিভিন্ন রোগীর জন্য রাত দিন 24 ঘন্টা কিন্তু তারা সেবা দিয়ে থাকেন একবারে বিনা পারিশ্রমিকে। সেই সংগঠনেরই কিন্তু আজকে একটি র্যালি অনুষ্ঠিত হচ্ছে। আজকে জানেন যে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কিন্তু এই র্যালি আলোচনা সভার অনুষ্ঠিত হচ্ছে। এই র্যালি আলোচনা সভা কিন্তু প্রতি বছরই এই নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের যে তরুণরা রয়েছেন, এই তরুণরা কিন্তু এই আয়োজন করে থাকেন। আমরা একটু কথা বলতে চাই এই তরুণদের সংগঠনের যে আহ্বায়ক, যে সভাপতি রয়েছেন তরিকুল ইসলাম, তার সাথে একটু কথা বলবো। আসলে তিনি তিনি আসলে কি জানান, আসলে তারা যে স্বেচ্ছাসেবী হিসেবে যে সংগঠনের দায়িত্ব পালন করছেন, তারা বিভিন্ন লোকজনকে রক্ত দিয়ে আসছেন। আসলে তারা কি কারণে দিচ্ছেন, তাদের এতে কোনো লাভ লস বা কোনো ক্ষতি আছে কিনা? আসলে স্বেচ্ছাসেবী যারা স্বেচ্ছায় রক্তদান করে, স্বেচ্ছায় কাজ করে, স্বেচ্ছায় কোনো পারিশ্রমিক নেয় না, স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে। আর আমরা ব্লাড নিয়ে কাজ করি যাতে একটা মানুষ, মুমূর্ষু রোগী, রক্তের অভাবে কেউ যেন মারা না যায়। এজন্যই আমরা আছি মানবতার টানে, মানবিক কাজে, রক্তদানে। সবসময় নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ মানবিক কাজে থাকে, রক্তদানে। এবং আজকের রঞ্জু, আপনি শুনছিলেন যে আমরা কথা বলছিলাম যে তরিকুল ইসলাম যে নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ, তারা মাদারীপুর জেলাব্যাপী কিন্তু রক্ত দিয়ে থাকেন, বিভিন্ন গ্রুপের রক্ত দিয়ে থাকেন। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু রক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে আগে যেমন রক্তের জন্য মানুষের জীবন দিতে হয়েছে, প্রাণ হারিয়েছে, সেই রক্তে দিয়ে কিন্তু পাশে দাঁড়াচ্ছেন এই তরুণ সমাজ। তরুণরা কিন্তু আরেকটি বিষয় বলে গেছেন, তারা যে মাদকের যে ছড়াছড়ি রয়েছে বর্তমান সমাজে, সেই মাদক থেকেও কিন্তু তারা দূরে রাখছেন তরুণদের। তরুণরা কিন্তু স্বেচ্ছায় সংগঠন হিসেবে দায়িত্ব পালন করছেন। এই বর্তমানে তারা একটি র্যালি করছেন। এই র্যালি শেষে কিন্তু আলোচনা সভা রয়েছে। সেই আলোচনা সভায় উপস্থিত থাকার কথা রয়েছে রাজৌর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক ও রাজৌর থানার ওসি শেখ আমিনুল ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে। তারা কিন্তু এমনটি জানিয়েছে। এছাড়াও যে আজকে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মাদারীপুর সদর উপজেলায় কিন্তু মাদারীপুর 2 আসনের যে সংসদ সদস্য জাহাঙ্গীর আলী মিয়া, তিনি কিন্তু আইসিইউ, যে মাদারীপুর সদর উপজেলা সদর হাসপাতালের যে আইসিইউ রয়েছে, সেই আইসিইউ কিন্তু দীর্ঘদিনের প্রতীক্ষা অপেক্ষা ছিল মানুষের, যে ঢাকায় যেতে হতো, তাদের এখান থেকে রেফার করে কিন্তু তাদেরকে পাঠানো হতো ঢাকায়। তারা কিন্তু ঠিকমতো চিকিৎসা পেতেন না। সেই চিকিৎসা সুবিধার্থে কিন্তু এখান থেকে আজকে আইসিইউ উদ্বোধন করেছেন যে স্থানীয় সংসদ সদস্য। তিনি যেমনটি জানিয়েছেন, এখন থেকে এই মাদারীপুরে কিন্তু আইসিইউ সেবা পাবেন এই রোগীরা, সাধারণ যে রোগীরা রয়েছেন তারা কিন্তু এখান থেকেই সেবা পাবেন। এরপরে কিন্তু তাদের ঢাকায় যে একটি দুর্ভোগ, জনদুর্ভোগ ছিল, তাদের সেই দুর্ভোগ পোহাতে হবে না, তারা কিন্তু এখান থেকে সেবা পাবেন। সেই লক্ষ্যে কিন্তু আজকে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এই আইসিইউ সেবা চালু করে দিলেন। এই আইসিইউ সেবার জন্য কিন্তু দীর্ঘ 4-5 বছর যাবত কিন্তু তারা অপেক্ষায় ছিলেন। রঞ্জু, এই ছিল মাদারীপুর থেকে সর্বশেষ।
আকাশ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী জানাচ্ছিলেন মাদারীপুর থেকে, আকাশ জানাচ্ছিলেন যে সেখানে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে র্যালি রয়েছে এবং একটি আইসিইউর উদ্বোধন করা হচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আকাশ। এবারে চলে যেতে চাই বাগেরহাটে। 250 শয্যা হাসপাতালে উদ্বোধন করা হচ্ছে আইসিইউ সেবা। আরও খবর জানবো, আমাদের সহকর্মী আছেন সেখানে সোহানের কাছ থেকে জানতে চাইবো আইসিইউ সেবাটি সেখানে কখন উদ্বোধন করা হবে এবং এতে কি পরিমাণ রোগীরা উপকৃত হবে একটু জানাবেন। 250 শয্যা জেলা হাসপাতালে দীর্ঘদিন ধরে আইসিইউ বেড ছিল, কিন্তু আইসিইউ সকল সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও এখানে কিন্তু আইসিইউ চালু ছিল না। আজকে সকালে কিন্তু এই আইসিইউ উদ্বোধন করা হয়েছে। আসলে আমরা দেখেছি যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন কিন্তু এই আইসিইউ বেড ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এখানে এই আইসিইউ বেড উদ্বোধনের জন্য একটি আয়োজন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাত, জেলা প্রশাসনের কর্মকর্তা, সিভিল সার্জন এবং এই হাসপাতালের তত্ত্বাবধায়ক কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এই যে আইসিইউ শয্যা দীর্ঘদিন ধরে ছিল, সেই শয্যা থাকা সত্ত্বেও বাগেরহাটের মানুষ কিন্তু আইসিইউ সুবিধা পাচ্ছিল না। এই আইসিইউ সুবিধা না পাওয়ার কারণে বাগেরহাটের যারা সাধারণ মানুষ ছিল তারা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালে যে আইসিইউ শয্যা আছে সেই শয্যা যাতে চালু করা হয়। তো সেই বাগেরহাটের মানুষের কাঙ্ক্ষিত সেই সুবিধা কিন্তু আজকে চালু হলো এবং এর মাধ্যমে বাগেরহাটের মানুষ কিন্তু সর্বোচ্চ সেবা পাবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। এছাড়া আমরা যদি আপনাদের বলি, এই 10 শয্যা বিশিষ্ট যে আইসিইউ বেডটি যখন চালু করা হয় তখন থেকে কিন্তু এখানে ভেন্টিলেটর, আইসিইউ বেড, মাল্টি পারপাস মিটার, পেশেন্ট মনিটর, পালস অক্সিমিটার, ইসিজি মেশিন, ইনফিউশন পাম্প, ডায়ালাইসিস মেশিন, এই সকল সুবিধা কিন্তু এখানে ছিল। একমাত্র জনবল সংকটের কারণে কিন্তু এই আইসিইউ সুবিধা হাসপাতাল কর্তৃপক্ষ চালু করতে পারছিল না। আজকে যেহেতু এই আইসিইউ শয্যা চালু হলো, আমরা একটু হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে জানতে চাই যে কি কি সুবিধা বাগেরহাটবাসী পাবে। ধন্যবাদ সাংবাদিক ভাইকে। বাগেরহাটবাসী বড় একটা সুবিধা এখান থেকে পাবে যে আইসিইউ, অর্থাৎ মানুষ যখন খুব খারাপ অবস্থায় চলে যায়, যখন মেশিনের সাপোর্ট দরকার হয়, এই সাপোর্টটা না হলে সে মৃত্যু অবধারিত, সেই সাপোর্টটা কিন্তু তখন এখানে পাওয়া যাবে। আমাদের যন্ত্রপাতি মোটামুটি আছে, আমরা আশা রাখি সামনে আমরা এই সেবাটা সুন্দরভাবে দিতে পারবো। শুনছিলেন এই আইসিইউ সেবা যে আজকে চালু হলো, এর মাধ্যমে কিন্তু যারা মুমূর্ষ রোগী তাদের জীবন রক্ষাকারী একটি চিকিৎসার সুবিধা কিন্তু এই হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বাগেরহাট। সোহান, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জানছিলাম যে সেখানে আইসিইউ সুবিধা চালু করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে জহিরুদ্দিন স্বপন, আমাদের তথ্যমন্ত্রী, তিনি বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। মেনে নিয়েছেন ক্রমাগতভাবে তার এই দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বাধীনতা যুদ্ধের মতো ঘোষণা করার তার যে সাহস, তা তৎকালীন সময়কার ক্যান্টনমেন্ট এবং দেশবাসীর মধ্যে এমন একটি ভাবমূর্তি তৈরি করেছে, যেই ভাবমূর্তি তাকে 7ই নভেম্বরে আবার সংকটকালীন সময়ের সমাধানের পুরুষ হিসাবে হাজির করেছে। যারা ইতিহাস সম্পর্কে আপনারা অবগত তারা নিশ্চয়ই জানেন, 25শে মার্চের রাত 2টোর সময়ও তিনি যুদ্ধ ঘোষণা না করলে যুদ্ধ হয় না, দিক নির্দেশনা বেরিন থাকে জাতি। 7ই নভেম্বরেও তিনি যদি সিপাহী জনতা তাকে বের করে না আনেন, তখন নৈরাজ্যপূর্ণ ক্যান্টনমেন্ট এবং দেশও কিন্তু প্রশান্তির ছায়া লাগে না। এখানেই থেমে থাকেনি জিয়াউর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উপস্থিতি এবং সেখানে তার সঙ্গে অসম্মানজনক আচরণকে
যেভাবে তিনি রাষ্ট্রনায়কের মতো মেনে নিয়েছেন, হজম করেছেন, তিনি যেভাবে গণতান্ত্রিক মূল্যবোধের উপরে ভর করে দেশের সমস্ত ধরনের ভিন্ন মতকে মঞ্চ তৈরি করে দিয়েছেন সমালোচনা করার জন্য, বঞ্চিত রাজনৈতিক দলগুলিকে যেভাবে তিনি রাজনীতির মঞ্চে নিয়ে এসেছেন গঠনমূলক তর্ক বিতর্ক করার জন্য, কবর দেওয়া পার্লামেন্টকে নতুন করে জীবন দিয়েছেন, পার্লামেন্টারি পলিটিক্সকে পঞ্চম সংশোধনী করে চতুর্থ সংশোধনীর সমস্ত ধরনের বেড়াজালকে খান খান করে ভেঙে দিয়েছেন। এই সমস্ত কিছুর মধ্যেই যে বিষয়টি বেরিয়ে আসে তা হলো ভিন্ন মতকে সম্মান করা, ভিন্ন মতের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার উপাদানকে খুঁজে বের করা এবং সকলে মিলে বহুমাত্রিক চিন্তার মধ্য দিয়েই উন্নয়নের নতুন গতিকে নির্ধারণ করা। একজন সামরিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার এই মনোজগতই তাকে প্রমাণ করেছে তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি যত না ছিলেন রাষ্ট্রপতি, যত না ছিলেন রাজনৈতিক নেতা, যত না ছিলেন সামরিক নেতা, যত না ছিলেন সরকার প্রধান, তা সবকিছু ছাপিয়ে গিয়েছে তার সেই রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গি, মনোভাব এবং চর্চার কারণে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে গণমাধ্যম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি এবং চর্চা। পৃথিবীর কোন রাষ্ট্রনায়কই জননন্দিত হতে পারেন না তিনি যদি গণমাধ্যমের প্রতি একটি সঠিক দৃষ্টিভঙ্গিকে চর্চা করতে না পারেন। রাষ্ট্রকে যদি স্বাধীন গণমাধ্যম এবং দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে গড়ে তোলার কাজে পৃষ্ঠপোষকতার দায়িত্বে না আনা যায় এবং রাষ্ট্র যদি ওই রাষ্ট্রনায়কের নেতৃত্বে গণমাধ্যমের প্রধান পৃষ্ঠপোষকে রূপান্তরিত না হয়, তাহলে অন্য যত গুণী থাকুক না কেন তার পক্ষে রাষ্ট্রনায়ক হওয়া সম্ভব হতে পারে না। শহীদ জিয়া রহমানের ইতিহাসে আজকে যে জায়গা, তার অন্যান্য সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি স্বাধীন গণমাধ্যম। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বক্তব্য রাখছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টি আর উজানের ঢলে পানি বাড়ছে দেশের বিভিন্ন জেলার নদ নদীতে। যদিও এখনো পর্যন্ত বন্যার সংখ্যা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাইব। নেত্রকোনা এবং শেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যেতে চাই নেত্রকোনা সহকর্মী পারভেজ ইমরানের কাছে এবং পারভেজের কাছে জানতে চাইব নেত্রকোনার যে বিভিন্ন নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি এখন বিপদসীমার উপরে আছে নাকি স্বাভাবিক পর্যায়ে রয়েছে, একটু জানাবেন। আর যদি প্লাবিত হয়ে গিয়ে থাকে কোনো এলাকা, সেটার কি পরিস্থিতি সেটাও জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন গত কয়েকদিন ধরেই কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে সারা দেশেই। নেত্রকোনাতেও কিন্তু গত 2 দিন ভারী বর্ষণ হয়েছে। কিন্তু স্বস্তির বিষয় হচ্ছে এখন কিন্তু কিছুক্ষণ আগে থেকেই রৌদ্র উঠেছে এবং পানি কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে। নেত্রকোনার যে উজানের ঢল, সীমান্তবর্তী যে 2টি উপজেলা রয়েছে দুর্গাপুর এবং কলমাকান্দা, সেই দুর্গাপুর এবং কলমাকান্দার পাহাড়ে যখন বৃষ্টিপাত হয় তখন কিন্তু পাশের যে কয়েকটি নদী রয়েছে, বিশেষ করে কংস নদী, সোমেশ্বরী এবং উবদাকালী নদী, এই নদীগুলো কিন্তু প্লাবিত হয়, পানি বৃদ্ধি পায়। আর যখনই দেখা যাচ্ছে যে উজানের বৃষ্টিপাত বন্ধ হয়, পাহাড়ি ঢল বন্ধ হয়ে গেলে কিন্তু এই পানি আবার কমে যায়। কিন্তু এখন পর্যন্ত কিন্তু নেত্রকোনার যে বড় বড় যে কয়টি নদী রয়েছে, খালিয়াজুড়ির ধনু নদী সহ কংস, সোমেশ্বরী, ভুগাই এবং মগরা নদী, সবগুলো নদী কিন্তু বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে পানি। পানি উন্নয়ন বোর্ড আমাদের আজকে সকাল 9টায় যে তথ্য জানিয়েছিল, সেই তথ্য অনুযায়ী নেত্রকোনার 10টি উপজেলার কোথাও কিন্তু কোনো লোকালয়ে এখন পর্যন্ত নদী ভেঙে বা কোনো বাঁধ ভেঙে কিন্তু পানি প্রবেশ করেনি। তো সেই ক্ষেত্রে বন্যারও এখন পর্যন্ত কোনো পরিস্থিতি তৈরি হয়নি, বা এর মধ্যে বন্যা হওয়ার শঙ্কাও যে রয়েছে সে বিষয়ে কিন্তু নিশ্চিত করছে না পানি উন্নয়ন বোর্ড। নেত্রকোনা জানেন আপনি একটি হাওর বেষ্টিত জেলা। নেত্রকোনার মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি এবং কলমাকান্দার বেশ অনেকগুলো অংশই কিন্তু হাওর এলাকা। ওই এলাকাগুলোতেও কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখন পর্যন্ত বন্যার কোনো পরিস্থিতি কিন্তু নেত্রকোনাতে তৈরি হয়নি। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার নদ নদী এবং হাওরের পানি নিয়ে সবশেষ। রঞ্জু।
পারভেজ ইমরান, আপনাকে ধন্যবাদ। নেত্রকোনা পরিস্থিতি জানলাম আমরা। এবারে শেরপুরে চলে যেতে চাই। শেরপুরে বেশ কয়েকটি নদীর পানি, সেখানে বলা হচ্ছিল যে গতকালকেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। মোরাদ হোসেনের কাছ থেকে জানতে চাইবো যে মোরাদ, আজকে নদ নদীর পানির যে সীমা সেটা কতটুকু বা কি অবস্থায় আছে, আর কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, কি পরিস্থিতি সেখানে জানাবেন। ছিলেন গতকাল কিন্তু শেরপুরের যে প্রধান প্রধান নদী রয়েছে প্রতিটি নদী কিন্তু পানিতে ভরে উঠেছিল। তার মধ্যে সোমেশ্বরী, মহারশী এবং কি চেল্লাখালী নদী পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত বৃষ্টি না থাকায়, আকাশ ভালো থাকায় কিন্তু পানি কমতে শুরু করেছে। ফলে কিন্তু নিম্নাঞ্চলে পানিগুলো প্রবাহিত হচ্ছে। পূর্বের যে ভাঙন ছিল এবং কি গতকাল যে বাঁধ উঠছে, যে পানিগুলো ঢুকেছিল লোকালয়ে, সেগুলো কিন্তু নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। যার কারণে সেই নিম্নাঞ্চলে কিন্তু আমরা দেখেছি যে মোটামুটি অনেক জায়গায় প্লাবিত হয়ে আছে এবং কি কিছু পরিবারও এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে নিম্নাঞ্চলে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে, উজানে যদি ভারী বর্ষণ না হয় তবে কিন্তু বন্যার কোনো শঙ্কা নেই। তবে পানি কিন্তু কমতে শুরু করেছে। অন্যদিকে উপজেলা গতকালকে যে ঝিনাইগাতি উপজেলার সদর বাজার পানিতে প্লাবিত হয়েছিল এবং কি ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্যবসায়ীরা প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার। সেই ক্ষতিগ্রস্তদের কিন্তু কিছুটা সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঝিনাইগাতি উপজেলা নির্বাহী অফিসার। তবে সব মিলিয়ে এখন পানি কিছুটা কমতে শুরু করেছে। আর অন্যদিকে ভারতের মেঘালয়ে যদি বৃষ্টি হয় তখনই কিন্তু নেমে আসে পাহাড়ি ঢল, আর ঢলে কিন্তু প্লাবিত হয়, ভরে ওঠে শেরপুরের নদ নদীগুলো। মূলত বাংলাদেশে কিছুটা শেরপুরের বৃষ্টি, অন্যদিকে ভারতের পাহাড়ি ঢল, দুটো মিলিয়েই কিন্তু একটি আকস্মিক আকস্মিক পাহাড়ি ঢলের সৃষ্টি হয়, যার কারণে ভরে ওঠে নদী। তবে যদি ভারতে পাহাড়ি ঢল না আসে তাহলে কিন্তু তেমন পানি লক্ষ্য করা যায় না এই শেরপুরের নদ নদী এইগুলোতে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম শেরপুরের যে ঝিনাইগাতি উপজেলা দিয়ে প্রবাহিত যে নদীটি মহারশী নদী, সেই নদী থেকেই কিন্তু আমরা বর্তমান আপনাদের সাথে যুক্ত ছিলাম, দেখানোর জন্য চেষ্টা করছিলাম বর্তমান পরিস্থিতি। রঞ্জু, এই ছিল সর্বশেষ। মোরাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে নেত্রকোনা এবং শেরপুর এলাকার কি পরিস্থিতি। সেখানে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে বিভিন্ন নদীর পানি বিপদসীমার কাছাকাছি, কোথাও উপর দিয়েও প্রবাহিত হচ্ছে এবং সেখানে বন্যার কোনো শঙ্কা নেই বলে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে রাজধানীর বনানীতে ইউনিসেফ আয়োজিত শিক্ষা বিষয়ক এক ওয়ার্কশপে বক্তব্য রাখছেন শিক্ষা প্রতিমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Assessment, in-service training, pre-service education preparation, teacher deployment strategy, এই প্রত্যেকটা প্রবলেমের সাথে আমরা অতি পরিচিত এবং এই প্রত্যেকটা প্রবলেম অ্যাড্রেস করবার জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি। যেমন টিচার ট্রান্সফার একটা বড় ইস্যু। এই টিচার ট্রান্সফার বিগত দিনগুলোতে বড় একটা সিন্ডিকেট বা বড় একটা করাপশনের জায়গা হয়ে তৈরি হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী খুদ নিজে এটাতে নজর দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আজকে চিফ গেস্ট এবং আমরা সকলে মিলে নতুন পলিসি গঠন করেছি যে প্রাথমিকে, মাধ্যমিকেও, বাট আমি প্রাথমিক নিয়েই কথা বলবো, প্রাথমিকে টিচার ট্রান্সফার এটা লোকালাইজ করে দেওয়া হবে। সো লোকাল টিম গঠন করা হয়েছে উপজেলা লেভেলে ইউএনওর নেতৃত্বে। সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থাকবেন, 4 জন মেম্বারের টিম করে দেওয়া হয়েছে যারা মাসে একবার বসবেন। ওই মাসে যতগুলো রিকোয়েস্ট এসছেন সেগুলো রিভিউ করে তারা ট্রান্সফার অ্যালাউ করবেন বা করবেন না। সেম জিনিস ডিসির আন্ডারে জেলা লেভেলে করা হয়েছে, ডিপির আন্ডারে আপনার ডিভিশন লেভেলে করা হয়েছে। সো এই যে করাপশনের সব জায়গাগুলো আমরা বন্ধ করে দিতে চাই। টিচারের ট্রেনিং এর জন্য ন্যাপ, যারা আমাদের পিটিআই, যে প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটার কারিকুলাম যারা তৈরি করেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কিভাবে আমরা নতুন ট্রেনিং রেজিমেন্ট তৈরি করতে পারি যে আগামী 2 বছর পর থেকে যেন কোনো আনট্রেন টিচার ক্লাসরুমে পা রাখতে না পারে। মিনিমাম একটা ট্রেনিং নিয়েই তাকে ক্লাসরুমে যেতে হবে। এগেন, আমার 3.5 লাখের উপরে টিচার এটা একরাতে হবে না। একটা 2 বছর সময় আমরা ধরে দিয়েছি ন্যাপকে, যে একটা প্ল্যান দিতে, যে এই 2 বছরের ভেতরে ওই প্ল্যানটা মাস্ট অ্যাড্রেস যে 2 বছরের ভেতরে সকল টিচাররা ট্রেন্ড হয়ে কিভাবে যাবে। এবং ট্রেনিং, ইনিশিয়াল ট্রেনিং, ইন সার্ভিস ট্রেনিং, রেগুলার সিপিডি, এই সব কিছুর দায়িত্ব ন্যাপকে দেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা এক্সপেক্ট করছি তাদের রিপোর্টগুলো তারা প্রেরণ করবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে আরো বৃহত্তর আলোচনার পর আমরা ফাইনালাইজ করব। সো টিচারের স্ট্যাটাস কি হবে?
বেতন কী হবে, স্টেটাস কী হবে, তাদের নীতিমালায় তাদেরকে আমরা কীভাবে আরো উৎসাহিত করতে পারি ক্লাসরুমে থাকবার জন্য, সেগুলোর নতুন নীতিমালা নিয়ে আমরা কাজ করছি। এখানে ডিপিই আমাদের যে অধিদপ্তরের দায়িত্বে আছে সব টিচাররা, সেই অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই নীতিমালা কি হতে পারে। তারা এই মাসের ভিতরে, মানে এই জুন মাসের ভিতরে তারা তাদের একটা ফাইনাল ড্রাফট আমাদের কাছে প্রেরণ করবেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা এগুলো ভালোভাবে যাচাই বাছাই করে। দর্শক, রাজধানীর বনানীতে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বক্তব্য রাখছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, আপনারা জানেন যে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করছে বিএসএফ, এবং এ নিয়েই বেশ কিছুদিন ধরেই কিন্তু সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুশিন চেষ্টা ঠেকিয়ে দিচ্ছে বিজিবি। সীমান্ত এলাকাগুলোর এখন কি পরিস্থিতি সেটা জানবো। আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত আছেন, মৌলভীবাজার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ফরহাদ হোসেন। ফরহাদের কাছ থেকে জানতে চাইবো, ফরহাদ, মৌলভীবাজার সীমান্তের আজকের কি পরিস্থিতি? পুশিন চেষ্টা, নতুন করে পুশিনের কোনো ঘটনা আছে কিনা, বিজিবির অবস্থানটা কি একটু জানাবেন? হ্যাঁ রঞ্জু, আপনি যেমনটা বলছিলেন যে মৌলভীবাজারে সীমান্ত পরিস্থিতি কেমন, সেটা যদি আমি আপনাকে জানাই, মৌলভীবাজারে চলতি মাসে এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটেনি। তবে এখানে একটি সীমান্তে কিন্তু বাংলাদেশি একজনকে হত্যা করেছে। কুলাউড়া সীমান্তের যে কুলাউড়ার যে দত্তগ্রাম সীমান্ত, সেই সীমান্তে কিন্তু গত শুক্রবার একজন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। যদিও বিজিবি আমাদেরকে জানিয়েছে যে এই ঘটনাটি ঘটেছে আসলে ভারতের অভ্যন্তরে বাংলাদেশি যারা গিয়েছেন তারা নাকি চোরাকারবারের সাথে জড়িত, সেটাই আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যদি আমি আপনাকে আরো জানাই যে গতকাল সীমান্তের বড়লেখা সীমান্তে এখানে ভারতীয় একজন চোরাকারবারি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বড়লেখা যে বিয়ানীবাজারের যে বিজিবি আছে, সেই বিজিবি কিন্তু অন্য চোরাকারবারিরা কিন্তু পালিয়ে যায় সীমান্তের অভ্যন্তরে, অর্থাৎ ভারতীয় সীমানার ভিতরে চলে যায়। গতকাল কিন্তু কুলাউড়াতে যে শুক্রবারে যে হত্যাকাণ্ডটা ঘটেছে, বিএসএফ যেটি গুলি করেছিল, সেই নিহতের পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এখানে বিজিবি যে দাবি করছে যে চোরাকারবারের সাথে জড়িত, সেখানে কিন্তু তার স্বজনরা বলছেন সে মাছ ধরতে গিয়েছিল। মৌলভীবাজার থেকে এই ধন্যবাদ ফরহাদ হোসেন আপনাকে। আমাদের সহকর্মী মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন যে পুশিন চেষ্টা চলছে সীমান্তে, সেটার খবরাখবর আমরা তার মাধ্যমে জানতে পারছিলাম এবং দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম। এদিকে রাজধানীর যে মতিঝিল এলাকায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে সরাসরি গ্রাহক ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখা হচ্ছে, আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। কোনো দিকে পথ নেই, সব দিকে বন্ধ দুয়ার, কোনো দিকে আলো নেই, চারিদিকে ঘিরেছে আঁধার। গ্রাহকরা এখন বলছে তবুও চলতে হবে, ব্যাংক টিকিয়ে রাখতেই হবে, পথ নেই মুক্তি পাওয়ার। আসুন আমরা সেই সংগ্রামে, সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। আমাদের বিজয়, আমাদের সফলতা, ইসলামের বিজয়, ইসলামের ব্যাংকের সফলতা আসবেই আসবে। জালিমরা প্রতিরোধ হবেই হবে। আল্লাহ আমাদের সকলকে সকল কর্মসূচির সাথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুঁশিয়ার সাবধান, ইসলামের দালালরা হুঁশিয়ার সাবধান। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে গ্রাহক ফোরামের পক্ষ থেকে ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান ফ্যাসিস্টের দোসর খোরশেদ আলমকে বলতে চাই, মিস্টার খোরশেদ আলম, আপনি যদি দর্শক, রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন এবং বক্তব্য রাখা হচ্ছে, আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তারা এটা পাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের কাছে, আমার কাছে বিশেষ করে মনে হয় আমি তার সবচেয়ে বড় জিনিসটা কোনটা দেখি, অনেক কাজ করেছেন এই ৩.৫-৪ বছরের মধ্যে। তিনি প্রায় প্রতিটি ক্ষেত্রেই একটা রাষ্ট্রের
প্রত্যেকটি ক্ষেত্রে তিনি হাত দিয়েছেন, চেষ্টা করেছেন শুরু করার। কিন্তু কোন বিষয়গুলো সবচেয়ে আমার কাছে মনে হয় যে যেগুলো মৌলিক কাজ করেছেন, প্রথমটি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যে একজন বাংলাদেশি, আমি যে সেপারেট, আমার যে আলাদা আইডেন্টিটি আছে, আমি যে পশ্চিম বাংলার বাঙালি নই, আমি এই ভূখণ্ডের একজন নাগরিক এবং আমার যে আলাদা একটা সত্তা আছে, এটা তিনি এস্টাবলিশ করেছেন তার বাংলাদেশি জাতীয়তাবাদের যে তথ্য, সেই তথ্য দিয়ে। আমাকে যে এই কথা সবচেয়ে বড় কাজ মনে হয় তার। দ্বিতীয় কাজটি হচ্ছে যে তিনি যে কথাটা আমাদের তথ্যমন্ত্রীও বলেছেন, আমাদের হাই সিকদার সাহেব বলেছেন, যে শুধু সেটাই করেনি, যে বিশ্বাসটা তার ছিল যে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম, যদিও সেটা একেবারে সবই একমাত্র নয়, কিন্তু এটা একটা নির্ভেজাল নয়, কিন্তু এটা একটা উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। তিনি, আপনি দেখেন, যখন ৭৫ সালের পরে, আপনার সেই ঘটনার পরে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু তখন তো বলতে সমস্ত রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগ, আপনার মুসলিম লীগ এবং আরও অনেকগুলো দল ছিল, সমস্ত আপনার ছত্র খান, কে কোথায় আছে নাই, কিন্তু উনি যারা শুরু করলেন যে গণতন্ত্রে বিশ্বাস করে এই ধরনের দলগুলোকে, এই ধরনের মানুষগুলো তিনি এক জায়গায় আনার চেষ্টা করলেন এবং এটা চেষ্টা করতে কিন্তু আওয়ামী লীগের কাছেও তিনি গেছেন, আওয়ামী লীগকেও ডেকেছেন, বলেছেন যে আসুন আমরা একসাথে কাজ করি। আওয়ামী লীগ আসেনি, কিন্তু যারা এসছেন, অর্থাৎ তখন বামের দল, মুশিউর রহমানের ন্যাপ, আমাদের মুসলিম লীগ শাহজির রহমান সাহেবের, ইউনাইটেড পিপলস পার্টি কাজী জাফর সাহেবের, এদেরকে তিনি একখানে করেছেন। একখানে করে প্রথমে ফ্রন্ট তৈরি করেছেন, তারপরে তিনি ওর মধ্যে থেকে তিনি দল তৈরি। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। এদিকে রাজধানীর বনানীতে ইউনিসেফ আয়োজিত শিক্ষা বিষয়ক এক ওয়ার্কশপে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। Will introduce from the next budget midday meal for all children. Though we have found few defects in serving in the meal sector, we're taking in control and giving the punishment those who are doing and addressing unfair meals and providing the bad food, rotten food. So we are taking into our justice. Well, we have a huge number of students in the primary sector, nearly 118 institutions, 118,000 institutions, and nearly 1.7 million, 10.7 million students in the primary sectors. Altogether, this is a huge number of students in our schools. As I said, 65,500 government schools. Of course, every school has their washrooms. Our Rashida Appa said washrooms are not good. Yes, of course, I know it. I visited a lot of them, and we're trying to improve all the washrooms of the schools. We have a few problems. Lesser recruitment of the teachers. I don't know why our judicial systems is not in favor of us. I can say it. 32,500 head teachers, head of the primary school institution teachers, are under sub judice matter of the High Court, and we couldn't give appointment to them. It is not for 1 day, 2 days. It's being holding there for more than 3 years. We have a shortage of school teachers. Altogether. দর্শক, শিক্ষামন্ত্রী বনানীর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী নমো ইহসানুল হক মিলন, আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, আপনারা জানেন যে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং এরপর সেখানে থাকা যে রোগীরা তারা সেবা পেতে, যে বেগ পেতে হচ্ছে, বিপাকে আছেন
সেবাগ্রহী তারা নতুন করে কোনো রোগী ভর্তি করা হচ্ছে না। অনেকে বলছেন যে তাদেরকে যারা সেবা নিচ্ছিলেন তাদেরকেও সেখান থেকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই সেখানকার এখন কী পরিস্থিতি। আমাদের সহকর্মী সুমন মাহমুদ আমাদের সাথে যুক্ত আছেন। সুমন, 8 দিনের হাসপাতালের আজকে কী পরিস্থিতি লক্ষ্য করছেন? সেখানে গুরুতর যারা সেবাগুলো নিচ্ছিলেন, জরুরি সেবা, তারা সেটা পাচ্ছে কিনা, বা অন্যান্য সেবাগ্রহী তারা যারা এর মধ্যেই ভর্তি আছে তাদের কি আপডেট একটু জানাবেন। আপনাকে ধন্যবাদ। রঞ্জু, আপনি জানেন যে ঈদের আগে যে 6 শিশুর মৃত্যু, সেই 6 শিশুকে মৃত্যুকে কেন্দ্র করে আসলে 8 দিন হসপিটালকে গত 11 তারিখ একটা নোটিশের মাধ্যমে বন্ধ ঘোষণা করা হয়, তার লাইসেন্স বাতিল করা হয়। ঠিক সেই সময় যেই যারা ছিলেন হসপিটালে ভর্তি, যেসব শিশুরা বা অন্যান্য যারা হসপিটালে ভর্তি ছিলেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার, অর্থাৎ 72 ঘন্টা একটি সময় দেওয়া হয়েছে যে 72 ঘন্টা সময়ের মধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হবে। ঠিক এই মুহূর্তে অদ্দিন হসপিটালের সামনে আমরা আছি, যেখানে অনেকেই চলে যাচ্ছেন বিভিন্ন হসপিটালে। ঠিক এই মুহূর্তে একজন সদ্য জন্ম নেওয়া একজন শিশুকে নিয়ে তার বাবা এই হসপিটাল থেকে বেরোয় যাচ্ছেন। আমি একটু জানবো আসলে এই যে আপনার বাচ্চার বয়স হয়তো বা 2 দিন হবে, 11 তারিখে হয়েছে আপনি বলেছিলেন, কেন চলে যাচ্ছেন? চলে যাচ্ছে আমার সময় শেষ, আর মনে করেন আমরা সিজার হচ্ছে 11 তারিখে, এমনি আজকে রবি সোমবারে রিলিজ দেওয়ার কথা। তারপর মোটামুটি এখন রোগী সুস্থ আছে, চিকিৎসা মোটামুটি যে ঝামেলার ভিতরে আমরা অনেক ভালো চিকিৎসা পাইছি, সেই জন্য মোটামুটি রোগী সুস্থ আছে ভিতরে এখন চলে যাচ্ছে। কিন্তু আর আমাদের বাইর করে দেয়নি, মানে অত লাইসেন্স বাতিল হয়েছে, তো নতুন রোগী কোনো ভর্তি নিতেছে না এই সরকার হাসপাতাল কর্তৃপক্ষ, বুঝছেন। আপনার বাচ্চার মায়ের শরীরের কি অবস্থা? তিনি কি পরিপূর্ণভাবে সুস্থ হয়েছেন না আগেই চলে যাচ্ছেন? না, পরিপূর্ণভাবে হয়নি, এত একদিন থাকতে পারলে আরও অনেক ভালো হইতো। যেমন সিলিটা কাটতে হবে, সিলিটা কাটতে পারলাম না, কিন্তু ওরা তো এটা করতে পারতেছে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আসলে যে পেশেন্ট তার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছিলেন, সেখানে বারবার কিন্তু তিনি বলছেন যে এখানকার যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট ব্যবস্থাটি ভালো এবং ট্রিটমেন্ট নিয়ে তাদের কোনো সমস্যা বা তাদের কোনো অভিযোগ নেই। পাশাপাশি এই হসপিটাল কর্তৃপক্ষ বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরেকটি যে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই হসপিটাল থেকে যে বাচ্চারা বের হবে, আশেপাশের যে 6টি হসপিটাল আছে সেই 6টি হসপিটালে তাদেরকে যেন পরিপূর্ণভাবে সহযোগিতা করা হয়, এমন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। রঞ্জু। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, 8 দিন হাসপাতালের কী পরিস্থিতি আজকে সেটা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন, এবং তিনি জানাচ্ছিলেন যে খুব গুরুত্বপূর্ণ যে বা জরুরি সেবা যারা নিচ্ছিলেন তাদেরকে বিভিন্নভাবে আশেপাশের হাসপাতালগুলোতে যাবার নির্দেশনা দেওয়া হচ্ছে হাসপাতালের পক্ষ থেকে। দর্শক, আমরা সংবাদের শুরু থেকে জানাচ্ছিলাম যে সীমান্ত এলাকায় পুশিন চেষ্টা চালাচ্ছে বিএসএফ। এর বিষয়ে আরেকটু জানবো। চুয়াডাঙ্গার দর্শনা থেকে আমাদের সাথে আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন জহির রাহান সোহাগের কাছ থেকে জানতে চাইবো, চুয়াডাঙ্গার দর্শনার তো অনেক মানে বিশাল একটা এলাকা জুড়ে ভারতীয় সীমান্ত রয়েছে, সেখানে বিজিবির অবস্থান কি, বিএসএফ পুশিন চেষ্টা চালাচ্ছে কিনা, স্থানীয় এলাকাবাসীরা কিভাবে দেখছেন সে বিষয়টা, কিভাবে মোকাবেলা করছে সে বিষয়ে বিজিবি একটু বিস্তারিত জানাবেন। রঞ্জু, প্রথমে আমি একটু জানিয়ে রাখি, আজ ভোরে যে পুশিনের চেষ্টা বারবার করা হয়েছে এবং চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের জয়নগর এলাকায় এই পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এখানে 11 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছে, এর ভেতর 3 জন নারী ছিল এবং 8 জন পুরুষ ছিল বলে বিজিবি সূত্রে আমরা জানতে পেরেছি। এবং বিজিবির কঠোর অবস্থানের কারণে এবং গ্রামবাসীর কঠোর অবস্থানের কারণে কিন্তু তারা ফিরে যেতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে তারা ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। আর এর আগে গতকালকে একটি ঘটনা ঘটেছে এই সীমান্তে, সেটি হচ্ছে জুলফিকার আলীর নামের একজন যুবককে বিএসএফ ধরে নিয়ে গেছে ভারতীয় ভূখণ্ডে এবং সেখানে আজকে পুলিশের কাছে, ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে বলে আমরা বিজিবির মাধ্যমে জানতে পেরেছি। এবং বিএসএফ বিজিবিকে জানিয়েছে সীমান্ত যে তার কাটার আছে সেই সীমান্ত বেষ্টনী এলাকায় কাজ করার সময় কিন্তু তাকে আটক করে নিয়ে গিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং তারা
অভিযোগ তুলছে সেটি তার পরিবার বলছে সেটি মিথ্যা অভিযোগে তাকে আটক করা হয়েছে। তাকে সীমান্ত বেষ্টিনীর যে বেড়া আছে সেটি কাটার অভিযোগে বিএসএফ আটক করেছে বলে বিএসএফ এর পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়েছে, কিন্তু তার পরিবার অভিযোগটি মিথ্যা বলে বারবার ধন্যবাদ সোহাগ আপনাকে চুয়াডাঙ্গার দর্শনা এলাকার পরিস্থিতি জানাবার জন্য। দর্শক, সীমান্ত এলাকার পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। এদিকে ভোলায় শহররক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে এবং বিলীন হওয়ার শঙ্কায় আছে জনবসতি সহ নানান স্থাপনা। আরও খবর জানবো, আমাদের সাথে সহকর্মী আদিল হোসেন তপু যুক্ত আছেন। তপুর কাছ থেকে জানতে চাইবো যে বাঁধে ভাঙন দেখা দিল সেটার মাত্রাটা কতটা, তীব্রতা কতটা এবং কতটুকু এলাকা নিয়ে সেই ভাঙন দেখা দিয়েছে এবং এতে কি আশপাশের এলাকা প্লাবিত হয়েছে কিনা, আর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আছে কিনা একটু জানাবেন। রঞ্জু, ভাঙছে নদী, বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে আছে দ্বীপ জেলা ভোলার শহর রক্ষার মানুষ। আমি আছি এই মুহূর্তে ভোলার শিবপুর পয়েন্টে। এই পয়েন্টটি শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। গত 1.5 থেকে 2 বছর ধরে এই পয়েন্টটিতে ছোট ছোট করে কিন্তু ভাঙছে, কিন্তু এখন ভাঙনের মাত্রা দিন থেকে দিন কিন্তু বাড়ছে। আমি যে পয়েন্টটিতে আছি এর থেকে নদী ছিল মাত্র আরও 2 কিলো দূরে, কিন্তু ভাঙতে ভাঙতে এটি এখন বাঁধের মাত্র 50 মিটার দূরে এসে কিন্তু ঠেকেছে। পানি উন্নয়ন বোর্ড এই জায়গাটিতে কিন্তু সাময়িকভাবে তারা কিছু জিও ব্যাগ ফেললেও সেটি কিন্তু আসলে টেকসই নয়। ফলে এই কারণে কিন্তু এখানকার মাছঘাট সহ প্রায় 3টি ইউনিয়নের প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ইতিমধ্যে কিন্তু বিলীন হয়ে গেছে। বিলীনের পথে এখানে বেসরকারি একটি ইকোনমিক জোন করা হয়েছিল, জায়গা নেওয়া হয়েছিল। সেই জায়গায় সেই ইকোনমিক জোনের প্রায় অর্ধেক অংশ কিন্তু ভেঙে গিয়েছে। বলা যায় যে এইখানকার মানুষ এখন ভাঙন আতঙ্কের মধ্যে রয়েছেন। মানুষ এখন একরকম খোলা আকাশের নিচেও কিছু বসবাস করতে হচ্ছে অনেকে। আমরা একটু যারা এখানকার ক্ষতিগ্রস্ত তাদের সাথে একটু কথা বলবো। এই যে নদী ভাঙনে আপনাদের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কেমন আতঙ্কের মধ্যে আছেন? আমাদের মেঘনা নদী গত 1 বছরে আরো 10 কিলো পথ ভাঙ্গে আছে। অন্তে এই রাস্তাটা ধারে এই বছরে এই রাস্তাটা ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা আছে। যদি এই রাস্তা ভাঙ্গা যায় তাহলে ভোলার মানুষে পানি খাইতে হবে অবশ্যই। আর বলক হালানোর কথায় নদীর কান্দায় কোনো বলক দিতে আসে না, বালু হালায় বালু ধুয়া যাইতে গিয়েছে। যদি এই রাস্তা যদি এই বছর যদি ভাঙ্গা যায় ভোলার মানুষে পানি খাইতে হবে। আমরা শুনছিলাম ভাঙন আতঙ্কে যারা আছেন তাদের কাছে কথা শুনছিলাম। তবে পানি উন্নয়ন বোর্ডে বলছেন যে 730 কোটি টাকা একটি প্রকল্প নেওয়া হয়েছে। এগুলো এখনো পাস হয়নি। পাস হলে হয়তো বা এখানকার টেকসই ব্লক দিয়ে রক্ষা করা হবে এবং সেখানে 4 কিলোমিটার আসলে টেকসই ব্লক এবং 6 কিলোমিটার বেড়িবাঁধের কাজ ধরা রয়েছে। যদিও এটি এখনো প্রস্তাবনা অবস্থায় আছে এবং সেটি আসলে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে ভোলাবাসী। তাহলে হয়তো বা এই ভাঙনে কিছুটা এখানকার মানুষ প্রতিরোধ গড়ে তুলতে পারবেন। এটি কাজ। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আদিল হোসেন তপু আমাদেরকে ভোলা থেকে জানাচ্ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে শহররক্ষা বাঁধ যেটি রয়েছে, শহররক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হতে চলেছেন আশেপাশের যে মানুষ তারা।